চলতি বছরের জানুয়ারি মাসে পশ্চিম থানার লকআপে এক অভিযুক্তের মৃত্যুর ঘটনা ঘটে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। মিজোরাম থেকে ত্রিপুরায় আশ্রয় নেওয়া ব্রু শরণার্থীরা স্থায়ীভাবে ত্রিপুরায় থাকবেন। জানুয়ারিতে দিল্লিতে এক বৈঠকে সমাধান সূত্র বেরিয়ে আসে। ट्राइबल भाइयों बहनों को बहुत बहुत बधाई देना चाहता हूं कि लगभग 25 साल से जो समस्या आपकी लिंगरिंग टोन में आगे बढ़ती थी, आज उसका एक समाधान हो गया है। अंत में समाधान ये हुआ कि सारे जो ब्रू रियांग परिवार हैं, जो आज लगभग 30,000 के आसपास होते हैं, वो सभी को त्रिपुरा में ही परमानेंट बसाने की व्यवस्था की जाएगी। 2020 সালের 27 জানুয়ারি প্রথিতযশা চিকিৎসক পদ্মশ্রী সম্মানে ভূষিত ডাক্তার রথীন দত্ত প্রয়াত হন। রথীন দত্তের প্রয়াণে চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে আসে। দু 2020 সালের 1 ফেব্রুয়ারি পূর্ত দপ্তরের ঘোটালা কাণ্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম বিধায়ক বাদল চৌধুরী 86 দিনের মাথায় ত্রিপুরা হাইকোর্ট থেকে শর্তাধীন জামিন পান। 65তম জাতীয় স্কুল ফুটবলে অনূর্ধ্ব 17 বছরের বালক বিভাগের প্রতিযোগিতায় ত্রিপুরা চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় ত্রিপুরা 1-0 গোলে সিকিমকে পরাজিত করে। 2020 সালে দেশের রাজধানী দিল্লি বিধানসভা ভোটের ফল বের হয়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসে আম আদমি পার্টি। দিল্লির মুখ্যমন্ত্রী পদে অরবিন্দ কেজরিওয়াল হ্যাট্রিক করেন। 22 ফেব্রুয়ারি প্রয়াত হন প্রাক্তন সাংসদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাজুবন রিয়াং। তার প্রয়াণে রাজনৈতিক মহলে নেমে আসে শোকের ছায়া। মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন চলতি বছরের 24 ফেব্রুয়ারি ভারত সফরে আসেন ডোনাল্ড ট্রাম্প। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে যোগ দেন তিনি। এছাড়াও ভারত সফরে আরও কিছু কর্মসূচিতে যোগ দেন ডোনাল্ড ট্রাম্প। 2020 সালে 16 মার্চ জীবনাবসান হয় রাজ্যের বিশিষ্ট ও বরিষ্ঠ আইনজীবী দেবব্রত চক্রবর্তী। 16 মার্চ সোমবার সকালে আগরতলায় তাঁর নিজ বাসভবনে মৃত্যু হয় বিশিষ্ট ও বরিষ্ঠ আইনজীবী দেবব্রত চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় 84 বছর। 2020 সালের 20 মার্চ নির্ভয়া কাণ্ডের 4 দোষীর ফাঁসি হল। স্বস্তি পায় নির্ভয়ার পরিবার। 20 মার্চ ভারতীয় ফুটবল জগতে শোকের ছায়া নেমে আসে। প্রয়াত হন দেশের প্রবাদ প্রতিম ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। তার প্রয়াণে ফুটবল মহলে নেমে আসে শোকের ছায়া। সারা দেশের সাথে ত্রিপুরাতেও 22 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা জনতা কারফিউ পালিত হয়। রাজ্যবাসী স্বতঃস্ফূর্তভাবে এই জনতা কারফিউ পালন করেন। দেশ জুড়ে লকডাউন ঘোষণার আগেই এই রাজ্যে লকডাউনের ঘোষণা হয়ে যায়। 23 মার্চ মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, 24 মার্চ মঙ্গলবার দুপুর 2 থেকে 24 ঘন্টার লকডাউন থাকবে রাজ্যে। 24 মার্চ মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 7 দিনের এই লকডাউনের ঘোষণা দেন। চলতি বছর করোনার প্রকোপ ভারতবর্ষ দেখা দেয়। দীর্ঘ সময় লকডাউন হয় দেশে। এই লকডাউনের প্রথম পর্যায় ছিল 24 মার্চ। সেই দিন থেকে 31 মার্চ পর্যন্ত লকডাউনের প্রথম পর্যায় ঘোষিত হয়। করোনা ভাইরাসের অন্ধকার থেকে দেশকে আলোর পথে নিয়ে যেতে চান বলে চলতি বছরের এপ্রিল মাসে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রেক্ষিতে 5 এপ্রিল রাত 9টায় 9 মিনিটের জন্য ঘরের আলো নিভিয়ে দেশ জুড়ে মোমবাতি জ্বালানোর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আহ্বানে সাড়া দিয়ে 5 এপ্রিল রবিবার রাত 9টা থেকে 9 মিনিটের জন্য প্রধানমন্ত্রীর এই আহ্বান স্বতঃস্ফূর্তভাবে পালন করেন দেশবাসী। 6 এপ্রিল রাজ্যের প্রথম করোনা আক্রান্ত রোগীর তথ্য সামনে আসে। উদয়পুরের বাসিন্দা একজন মহিলা করোনা আক্রান্ত হন। পরে তিনি করোনা থেকে সুস্থ হয়ে ওঠেন। 10 এপ্রিল প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রতিমোহন জমাতিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর।
29 এপ্রিল ভারতীয় চলচ্চিত্র জগতে একটি শোকের দিন। এদিনই প্রয়াত হন অভিনেতা ইরফান খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 53 বছর। 30 এপ্রিল দিনটি ভারতীয় চলচ্চিত্র জগতে আরও একটি শোকের দিন। এদিনই প্রয়াত হন প্রখ্যাত অভিনেতা ঋষি কাপুর। 3রা মে কোভিড-19 যোদ্ধাদের ধন্যবাদ জানাতে দেশের হাসপাতালগুলিতে আকাশ থেকে পুষ্পবৃষ্টি করে সেনা আলোকসজ্জায় সজ্জিত করা হয় যুদ্ধ জাহাজগুলিকেও। চলতি বছরের 31 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে রাজধানী আগরতলার প্রতাপগড়ের বাসিন্দা পেশায় ঠেলা চালক গৌতম দাসের কথা উঠে আসে। লকডাউন চলাকালীন সময়ে গৌতম দাস গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলেন। চলতি বছরের 1 জুন বলিউডে আবার শোকের ছায়া নেমে আসে। প্রয়াত হন সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান। দীর্ঘ অচলাবস্থা কাটার পর বটতলা মহাশ্মশানে সৎকার করা হয় রাজ্যের প্রথম কোভিড-19 আক্রান্ত ব্যক্তির। বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক আশিস সাহা এবং সদর মহকুমা শাসক অসীম সাহা এলাকাবাসীদের সঙ্গে আলোচনায় বসেন। সমস্যার সমাধানের পরই সমস্ত বিধি মেনে শুরু হয় সৎকারের কাজ। 2020 সালে জুন মাসে এই ঘটনাটি ঘটে। 2020 সাল আরও একটি মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকে পৃথিবী। 21 জুন রবিবার বিরলতম সূর্যগ্রহণের সাক্ষী রইল বিশ্ব ব্রহ্মাণ্ড। রাজ্যের আকাশেও এই দৃশ্য দেখা যায়। 2020 সালের 23 জুলাই পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে চট্টগ্রামে পৌঁছানো পণ্যবাহী জাহাজ থেকে ট্রানজিট কার্গোতে পণ্য সামগ্রী এসে পৌঁছয়। আখাউড়া সীমান্তে এক অনুষ্ঠানে এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 24 জুলাই 2020 প্রয়াত হলেন কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 101 বছর। দেশের জাতীয় সঙ্গীতটিকে সংশোধন করার কথা বলে বিতর্কে জড়ান মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। চলতি বছরের জুলাই মাসে এই খবরটি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ খবর হিসাবে সংবাদ মাধ্যমে শিরোনামে আসে। করোনা আবহে ছাত্রছাত্রীদের ঝুঁকির মধ্যে রেখে রাজ্যে শুরু হয়েছিল নেইবারহুড ক্লাস। যদিও কয়েকদিনের মাথায় এই নেইবারহুড ক্লাস বন্ধ হয়ে যায়। চলতি মাসের আগস্টের প্রথম দিকে একটি ঘটনা রাজ্যে যথেষ্ট শোরগোল ফেলে দেয়। ঘটনাটি ছিল শহীদ ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে ঢুকে পড়েন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। অভিযোগ ছিল চিকিৎসকদের পরামর্শ ছাড়া এবং পিপিই কিট না পরে তিনিও কোভিড কেয়ার সেন্টারে ঢুকেছিলেন। যদিও সুদীপ রায় বর্মন দাবি করেন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এবং পিপিই কিট পরেই তিনি কোভিড কেয়ার সেন্টারে প্রবেশ করেছিলেন। 3রা আগস্ট রাজ্যের সাহিত্যিক জগতের শোকের ছায়া। প্রয়াত হন প্রবীণ লেখক ও সাহিত্যিক অগ্নিকুমার আচার্য। 4 আগস্ট মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। মুখ্যমন্ত্রী টুইট করে এ খবর জানান। পাশাপাশি তিনি আরও জানান সরকারি নির্দেশিকা মেনে 7 দিন তিনি হোম কোয়ারেন্টাইনে থাকবেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শিলান্যাস হয় অযোধ্যার রাম মন্দিরের। পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী মেয়েরাও 12 আগস্ট এক রায়ে এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের রায়ে এবার থেকে বাবা মায়ের সম্পত্তির উপর মেয়েদের সম্পূর্ণ আইনি অধিকার প্রতিষ্ঠা হল দেশের শীর্ষ আদালতের এই রায়ে। 13 আগস্ট রাজ্যে সংবাদ মাধ্যমে নেমে আসে শোকের ছায়া। আকস্মিকভাবে মাত্র 34 বছর বয়সে মৃত্যু হয় তরুণ সাংবাদিক অভিজিৎ রাহার। 21 আগস্ট রাজ্য কংগ্রেসের কাছে ধাক্কা লাগার দিন। এদিন আগরতলা পুর নিগমের 2 জন কাউন্সিলর রত্না দত্ত এবং শম্পা চৌধুরী বিজেপিতে যোগদান করেন। 2020 সালের 31 আগস্ট একটি শোকের দিন। এদিন প্রয়াত হন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রবীণ কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। 5 সেপ্টেম্বর 2020 রাজ্যের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। ওই দিন ট্রায়াল রানের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা সোনামুড়া সীমান্তপুর নদী বন্দরে এসে পৌঁছয় নৌযান। উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক, বাংলাদেশে নিযুক্ত ভারতের তৎকালীন হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস প্রমুখ।
বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের পাশে দেখা গেল একদা তার শিষ্য বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরীকে। মাঝপথে গুরুকে ছেড়ে শিবির বদল করেছিলেন সুশান্ত চৌধুরী, কিন্তু 7 সেপ্টেম্বর দেখা গেল তাকে পুনরায় গুরুর শিবিরে। 10 সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন রাজ্যের বিশিষ্ট সমাজকর্মী কথা সাহিত্যিক অপরাজিতা রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। 11 সেপ্টেম্বর রাজ্যের করোনা পরিস্থিতির বিষয়ে খবর নিতে রাজ্যে আসেন কেন্দ্রের করোনা বিশেষজ্ঞ টিম। রাজ্যের সব কয়টি জেলায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখেন এই টিম। চলতি মাসে সাবরুমের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে বিতর্ক দেখা দেয়। 15 সেপ্টেম্বর মহাকরণের মুখ্যমন্ত্রী নিজেই সেই বিতর্কের অবসান ঘটান। মুখ্যমন্ত্রী জানান, সাবরুমের বক্তব্যের মধ্য দিয়ে তিনি সংবাদ মাধ্যমকে হুমকি দেননি। হুমকি দেওয়ার প্রশ্নই উঠে না। সংবাদপত্রের স্বাধীনতায় তিনি বিশ্বাসী। 2020 সালে 17 সেপ্টেম্বর 8 বছর পূর্ণ করে 9 পা দিল হেডলাইন্স ত্রিপুরা। 2012 সালে 17 ডিসেম্বর হেডলাইন্স ত্রিপুরার পথ চলা শুরু হয়েছিল। 18 সেপ্টেম্বর রাজ্যের সংবাদ জগতে আরও একটি শোকের দিন। ওই দিন প্রয়াত হন রাজ্যের প্রবীণ অভ্যিষ্ট সাংবাদিক পবন পোদ্দার। বাঁশের করুলের তৈরি বিস্কুট বাজারজাত করার উদ্যোগ নিলেন রাজ্য সরকার। 18 সেপ্টেম্বর মহাকরণে আন্তর্জাতিক বাঁশ দিবসের দিনে মন্ত্রী বিপ্লব কুমার দেব এই বাঁশের করুলের তৈরি বিস্কুট সূচনা করেন। চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকা ইস্যুতে 23 সেপ্টেম্বর সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেয় সরকার। 9,000 এবং 1,200 পদ সৃষ্টি করেন সরকার। গ্রুপ সি এবং গ্রুপ বি পদে নিয়োগের সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভায় গৃহীত এই সিদ্ধান্তের বিষয়ে জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। করোনাকে জয় করে সুস্থ হয়ে 12 অক্টোবর রাজ্যে ফেরেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার প্রদীপ ভৌমিক। ওই দিন আগরতলায় এমবিবি বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকেন অন্যান্য বিশেষজ্ঞ এবং বিশিষ্ট চিকিৎসকেরা। ডাক্তার প্রদীপ ভৌমিকের বাড়িতে গিয়েও তার সাথে দেখা করেন অন্যান্য চিকিৎসকেরা। 2020 সালে 15 অক্টোবর তিব্রা ল্যান্ড সহ 5 দফা দাবিকে সামনে রেখে আইপিএফটির ডাকা 24 ঘন্টা এডিসি বন্ধের ডাক দিয়েছিল আইপিএফটি। এই বন্ধের প্রভাব পড়ে এডিসি এলাকায়। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে আমবাসায় বাইফোর্স ল্যান্ডিং এ নিয়ে দেখা দেয় যাবতীয় জল্পনা। দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যদিও দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেয় এয়ারপোর্ট অথরিটি। যদিও বাইফোর্স ল্যান্ডিং এর কথা স্বীকার করে এয়ারপোর্ট অথরিটিও এই ধরনের ঘটনা রাজ্যের ইতিহাসে প্রথম। ঘটনাটি ঘটে 2020 সালের 19 অক্টোবর। ত্রিপুরায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক চিত্র সাংবাদিকের। মৃত চিত্র সাংবাদিকের নাম জিতেন্দ্র দেববর্মা, বয়স 46 বছর। ঘটনা 2020 সালের 20 অক্টোবর। প্রয়াত সাংবাদিক স্থানীয় একটি টিভি চ্যানেলের চিত্র সাংবাদিক ছিলেন। 7 নভেম্বর 2020 উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ডে রাজ্যের একটি প্রভাতী দৈনিক পত্রিকার প্যাকেট ছিঁড়ে ফেলার দেবার ঘটনা। এই ঘটনায় তীব্র সমালোচনায় ঝড় ওঠে। 2020 সালে 8 নভেম্বর আগরতলা প্রেস ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে এফডিপিএমসি প্যানেলের সম্পাদক পদপ্রার্থী প্রণব সরকার জয়ী হয়ে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক পদে নির্বাচিত হন। সভাপতি পদে জয়ী হন সেফ আগরতলা প্রেস ক্লাবের প্রার্থী সুবল কুমার দে। নির্বাচনে এফডিপিএমসি প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পায়। 2020 সালে আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে আমেরিকার নতুন রাষ্ট্রপতি হন জো বাইডেন। কাশ্মীরে উগ্রপন্থীদের সাথে লড়াই করতে গিয়ে শহীদ হন রাজ্যের বীর সন্তান বিএসএফ জওয়ান ক্যাপ্টেন সুদীপ সরকার। তিনি আগামী বছরে চাকরি থেকে অবসর নিয়ে রাজ্যে ফিরে আসার পরিকল্পনা করেছিলেন। 2020 সালে 15 নভেম্বর প্রয়াত হন বাংলা চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বেলা 12:15 কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। রাজধানী আগরতলা পোস্ট অফিস চৌমুহনীতে 1972 সাল থেকে শোভা পেয়ে আসছিল ঐতিহ্যবাহী কামান ও ট্যাঙ্ক।
2020 সালে 15 নভেম্বর রবিবার সকালে তার রাজধানী আগরতলার লিচু বাগানে অবস্থিত এলবার্ট একা পার্কে স্থানান্তর করা হয়। নিজেদের দাবি পূরণ না হওয়ায় সোমবার 16 নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কাঞ্চনপুর মহকুমায় বন্ধ শুরু করে জয়েন্ট মুভমেন্ট কমিটি। 24 নভেম্বর সেই বন্ধ প্রত্যাহার করে নেয় জয়েন্ট মুভমেন্ট কমিটি। রাজধানী ভাটিয়া অভয়নগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পড়ে ছাই হল 20টি বাড়িঘর। ঘটনা 18 নভেম্বর 9টি দমকল ইঞ্জিনের কয়েক ঘন্টা প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। 2020 সালে 21 নভেম্বর প্রয়াত হন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তথা প্রবীণ আইনজীবী অরুণ কান্তি ভৌমিক। ওই দিন সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2020 সালে 21 নভেম্বর পানিসাগরে একটি ঘটনায় মৃত্যু হয় পেশায় কাঠমিস্ত্রি শ্রীকান্ত দাসের। আহত হন বেশ কয়েকজন। দীর্ঘ সময় পরে স্বাভাবিক হয় পরিস্থিতি। শনিবার 21 নভেম্বর পানিসাগরের ডুলুবাড়ি এলাকায় সংঘটিত ঘটনার জেরে গুরুতরভাবে জখম হয়েছিলেন ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা। পরে আহত অবস্থায় প্রথমে ধর্মনগর এবং পরে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। রবিবার 22 নভেম্বর সকালে হাসপাতালে মৃত্যু বলে ঢলে পড়েন তিনি। রাজধানী আগরতলায় আরও একটি নারী নির্যাতনের ঘটনা। হাত বেঁধে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন এক মধ্যবয়স্কার উপর। ঘটনা নিষ্ঠুরতা টাটা কারিবারি ঘটনাকেও যেন হার মানিয়ে দিল। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটে এয়ারপোর্ট থানাধীন এলাকায়। পুলিশের তৎপরতায় সব অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পানিসাগরে ঘটনায় নিহত ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি সহ বিভিন্ন ইস্যুতে 2020 সালে 25 নভেম্বর 12 ঘন্টার রাজ্য জুড়ে বন্ধের ডাক দেয় ত্রিপুরা পিপল ফ্রন্ট তথা টিপিএফ। বন্ধের জেরে ব্যাহত হয় জনজীবন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বাধীন রাজ্যে বর্তমান জোট সরকারের জাতীয় স্তরে ব্যাপক সাফল্য। ইন্ডিয়া টুডে আয়োজিত বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্যের নিরিখে দেশের রাজ্যগুলিকে পুরস্কৃত করার তালিকায় ত্রিপুরার ঝুলিতে একাধিক পুরস্কার। বন্দুকের নলের মুখে উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত দামছড়ার জয়রামপাড়া থেকে অপহৃত এক ব্যক্তি। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ওই অপহৃতের নাম লিটন নাথ। এখনো পর্যন্ত লিটন নাথের কোনো হদিশ মেলেনি। পানিসাগরের ঘটনায় নিহত ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের 7 দিনের মধ্যে গ্রেফতার করার জন্য রাজ্য সরকারের কাছে সময়সীমা বেঁধে দেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। 7 দিনের মধ্যে যদি এই দাবি পূরণ না হয় তাহলে আন্দোলনে যাবে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সংগঠন তিপ্রা। তবে আন্দোলন শান্তিপূর্ণ হবে বলেই জানান মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বুধবার 2রা ডিসেম্বর সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। 2020 সালের 5 ডিসেম্বর শনিবার রাজ্য সফরে আসেন বিজেপি সাংসদ তথা বিজেপির নতুন রাজ্য প্রভারী বিনোদ কুমার সোনকার। রাজ্য বিজেপির তরফ থেকে বিনোদ কুমার সোনকারকে সংবর্ধনা জানানো হয় ওই দিন। শনিবার 5 ডিসেম্বর রাজ্য সফরে আসেন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির নতুন প্রভারী বিনোদ কুমার সোনকার। ওই দিন রাজ্য বিজেপির পক্ষ থেকে রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিনোদ কুমার সোনকারকে সংবর্ধনা জানানো হয়। কিন্তু এই সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেন নিজেদের সংস্কারপন্থী বলে দাবি করা রাজ্য বিজেপির একাংশ বিদ্রোহী বিধায়করা। আর এ নিয়েই রাজ্য রাজনীতির অলিন্দে গুঞ্জন আর জল্পনা নতুন মাত্রা পায় বলে মনে করে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। 2020 সালের 5 ডিসেম্বর শনিবার মহাকরণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মাতা ত্রিপুরা সুন্দরী টেম্পল ট্রাস্ট ওয়েব পোর্টালের উদ্বোধন করেন। এই ওয়েব পোর্টালের মাধ্যমে এখন থেকে প্রতিদিন সকাল 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত মাতা ত্রিপুরা সুন্দরী দেবীর মূর্তি সরাসরি দর্শন করা যাবে। বিজেপির রাজ্য প্রভারীর সামনেই চলল বিপ্লব হটাও স্লোগান। দেখা গেল উশৃঙ্খল আচরণ। রবিবার 6 ডিসেম্বর রাজ্য অতিথিশালায় এই ঘটনা। এই খবরটি ছিল শিরোনামে। 7 ডিসেম্বর রাজ্যের ধলাই জেলায় রোমহর্ষক অপহরণের ঘটনা। ধলাই জেলার গঙ্গানগরের মালদাপাড়া থেকে অপহৃত 3 নির্মাণ শ্রমিক। পরে জানা যায় এনএলএফটি জঙ্গি গোষ্ঠীর সদস্যরা ওই 3 নির্মাণ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।
নির্দেশিকা মেনেই 2020 সালের 7 ডিসেম্বর থেকে রাজ্যের স্কুলগুলিতে দশম ও দ্বাদশ শ্রেণীর নিয়মিত ক্লাস শুরু হয়। একই সাথে খুলে যায় রাজ্যের কলেজগুলিও। চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী সমাধানের দাবিতে 7 ডিসেম্বর থেকে গণ অবস্থান কর্মসূচি শুরু করেন চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের একাংশদের নিয়ে গঠিত সংগঠন জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323। রাজধানী আগরতলার সিটি সেন্টারের সামনে অনির্দিষ্টকালের জন্য এই গণ অবস্থান কর্মসূচি শুরু হয়, যা এখনো চলছে। মুখ্যমন্ত্রী চেয়ারে থাকবেন কি থাকবেন না তার জন্য জনগণের মতামত জানবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 13 ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে উপস্থিত থেকে জনগণের মতামত জানবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার 8 ডিসেম্বর মহাকারণে সাংবাদিক সম্মেলন করে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। সেই সাথে তিনি জানান, রবিবার 6 ডিসেম্বর রাজ্য অতিথিশালায় বিপ্লব হটাও যে স্লোগান উঠেছিল তাতে তিনি ব্যথিত। 13 ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সমাবেশ বাতিল হল। 10 ডিসেম্বর জানিয়ে দেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। দাঁতাল হাতির আক্রমণে গুরুতর আহত ব্যক্তির জটিল অস্ত্রোপচার করে মৃত্যুর হাত থেকে বাঁচালেন জিবি হাসপাতালের চিকিৎসকরা। দীর্ঘ 6 ঘন্টা অপারেশনের পর রোগীকে বাঁচাতে সক্ষম হলেন চিকিৎসকরা। ডাক্তার দামোদর চ্যাটার্জি ও ডাক্তার দীপ্তনু চৌধুরীর নেতৃত্বে হয় এই অপারেশন। অবিলম্বে যদি অপহৃতদের ছেড়ে না দেওয়া হয় তাহলে কঠোর ব্যবস্থা নেবে রাজ্য সরকার। 12 ডিসেম্বর কল্যাণপুরের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অপহরণকারীদের উদ্দেশ্যে এভাবেই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সার্জিক্যাল স্ট্রাইকের ইঙ্গিত। পানিসাগরের ঘটনায় নিহত ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা এবং পেশায় কাঠমিস্ত্রি শ্রীকান্ত দাসের বাড়িতে 13 ডিসেম্বর যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আর্থিক সাহায্য দেন মুখ্যমন্ত্রী উভয় পরিবারে। সেই সাথে নিহত বিশ্বজিৎ দেববর্মার স্ত্রীকে অগ্নি নির্বাপক দপ্তরে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের সব সাংবাদিককে আনা হবে এই স্বাস্থ্য বীমার আওতায়। 20 ডিসেম্বর রবিবার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটির প্রথম রাজ্য সম্মেলনে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সংস্কারপন্থী বিধায়কদের ভোল বদল। 22 ডিসেম্বর সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং রাজ্য সরকারের পাশে দাঁড়ান বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হুঁশিয়ারিতে শেষ পর্যন্ত বশ্যতা স্বীকার করতে বাধ্য হয় এনএলএফটির অপহরণকারীরা। ধলাই জেলার গঙ্গানগর থেকে অপহৃত 3 নির্মাণ শ্রমিককে 23 ডিসেম্বর শেষ পর্যন্ত মুক্তি দেয় জঙ্গিরা। কোনো রকম মুক্তিপণ ছাড়াই তাদের মুক্তি দেওয়া হয়। 23 ডিসেম্বর টিপিএফ এর ডাকা ত্রিপুরা বন্ধের কোনো প্রভাব দেখা যায়নি রাজ্যে। সর্বত্র জনজীবন থাকে স্বাভাবিক ছন্দে। 23 ডিসেম্বর বুধবার রাজ্য সফরে আসেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস.এ. বোবদে। ওই দিন তিনি যান উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দিরে। দেশের প্রধান বিচারপতিকে অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ প্রশাসনের এক ঝাঁক উচ্চপদস্থ কর্মকর্তারা। পরে ত্রিপুরা হাইকোর্টে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ত্রিপুরা হাইকোর্টের ই-সেবা কেন্দ্রের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস.এ. বোবদে। ত্রিপুরা রাজ্যের মানুষদের কিডন্যাপ করে নিয়ে কেউ আটকে রাখতে পারবে না। এক শ্রেণীর মানুষ যারা রাজ্যে অস্থির পরিস্থিতি তৈরি করে চলেছে তাদের কড়া হাতে মোকাবিলা করা হবে। 24 ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানী আগরতলার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের মিলন উৎসবে উপস্থিত থেকে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ রাজ্য পুলিশের মহানির্দেশক ভি.এস. যাদবের কাছে বৃহস্পতিবার 24 ডিসেম্বর আত্মসমর্পণ করে এনএলএফটির 4 শীর্ষ নেতা। রাজ্য পুলিশের সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে আয়োজিত হয় নিষিদ্ধ জঙ্গি সদস্যদের আত্মসমর্পণ পর্ব। রাজ্য পুলিশের মহানির্দেশক ভি.এস. যাদব জানান, বিদেশের মাটিতে এখনও সক্রিয় রয়েছে কিছু জঙ্গি, তবে নানা কারণে চাপে পড়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। নিজস্ব পার্টির পত্রিকা শুরু করল বিজেপি। এই পত্রিকার নাম সত্য ভাষণ। একই সাথে পার্টির 2টি টিভি চ্যানেলও চালু করার সিদ্ধান্ত বিজেপির। 25 ডিসেম্বর রাজধানী আগরতলার সুকান্ত একাডেমিতে পার্টির পত্রিকার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এর বিতর্কে বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন প্রশাসনিক নির্দেশিকাকে উপেক্ষা করে কার্যত গায়ের জোরেই 25শে ডিসেম্বর রাজধানী আগরতলার ক্যান্সার হাসপাতালের সামনে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর মর্মর মূর্তি স্থাপন করেন তিনি। কিডন্যাপের ব্যবসা ত্রিপুরাতে চলবে না, যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে ত্রিপুরায় থাকার জায়গা দেওয়া হবে না। 26শে ডিসেম্বর গন্ডাছড়ায় এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত উল্লেখ করে জঙ্গিদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এক যুবকের রহস্য মৃত্যুতে সৃষ্টি হয় নানা প্রশ্ন। 26শে ডিসেম্বর জিরানিয়া থানার অন্তর্গত কলাবাড়ি এলাকায় সকালে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। পুলিশ জানায় ওই যুবকের নাম অভিজিৎ পোদ্দার, তার বাড়ি রাজধানী আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায়। দলের অনুমোদন ছাড়াই সভা করে দলকে চ্যালেঞ্জ ছুড়লেন শাসক দলের বিদ্রোহী বিধায়ক সুশান্ত চৌধুরী। 27শে ডিসেম্বর জিরানিয়ায় মজলিশপুর যুব মোর্চার ব্যানারে একটি যুব সম্মেলন অনুষ্ঠিত হয়, কিন্তু এই সম্মেলনের অনুমোদন দলের তরফে ছিল না, জানান বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক। ইংরেজি নতুন বছর শুরুর আগেই সরকারকে হুমকি দিয়ে বসেন শাসক দলীয় বিধায়ক সুদীপ রায় বর্মন। ইংরেজি নতুন বছরেই রাজ্যে ঘটবে অনেক কিছু, এমন ইঙ্গিত দিয়ে রাখেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন, কিন্তু কি ঘটবে তা স্পষ্ট করেননি তিনি। 27শে ডিসেম্বর জিরানিয়ায় মজলিশপুর যুব মোর্চার ব্যানারে একটি যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই যুব সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এই হুমকির সুর উঠে আসে বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের কথায়। কিন্তু এই যুব সম্মেলনের অনুমোদন দলের তরফে ছিল না, জানান বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক।